মিনিট সেকেন্ড ধরে ধরে আমরা শোনাবো ঠিক 1 ঘন্টা আগে তিলোত্তমার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনুন। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, তাদের উপর কোনো চাপ এসেছে নাকি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আবার একটু সিজারের সঙ্গে কথা বলবো। সিজার এই মুহূর্তে নিউজ রুমেই রয়েছে সরাসরি। সিজার, একটা কথা দেখো, 9ই অগস্ট তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ড ঘটে। 10ই অগস্ট কলকাতা পুলিশের হাতে এই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়। তারপর দীর্ঘ তদন্ত চলে এবং তারপর ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এ ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এই যে ধারাগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, সম্ভাবনা কোনটা, কি হতে পারে? এবং এখনো যা সময় আমরা দেখছি, সিজার তুমি এই কোর্টরুমের ভেতরের কথা বলছিলে, কি জানতে পারছি আমরা? দেখো, আর খানিকক্ষণের মধ্যে, হয়তো কয়েক মিনিটের অপেক্ষা, খানিকক্ষণের মধ্যেই বিচারক এসে পৌঁছবেন আদালতে এবং সঞ্জয়কে নিয়ে আসা হবে। তারপরেই সঞ্জয়ের জন্য যে লাল দড়ি দিয়ে পৃথক রাস্তার ব্যবস্থা করা হয়েছে সেটা মূলত তার নিরাপত্তার কথা ভেবে, কারণ নিচের যে কোর্ট লক আপ, সেই কোর্ট লক আপ থেকে এজলাস পর্যন্ত যে রাস্তা রয়েছে সেখানে আরও যারা অভিযুক্তরা যাতায়াত করেন তাদের থেকে তাকে সেগ্রিগেট করতে, পৃথক করে নিরাপত্তা সুনিশ্চিত করে নিয়ে আসার জন্যই এই ব্যবস্থা এবং সেই অনুসারে পুলিশও মোতায়েন করা হয়েছে। এবং যেটা তুমি বললে যে এর আগের দিন আমরা দেখলাম সিবিআই এফআইআর করেছিল যে ধারায় এবং চার্জশিট দিয়েছিল যে 3টে ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় তাকে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। অর্থাৎ ধর্ষণ, যেটা 64 ধারাতে বলা হয়েছে, এবং ধর্ষণের সময় খুন 66 নম্বর ধারায় বলা হয়েছে, এবং 103-এর 1 খুন। এই 3টে অভিযোগ বা এই 3টে যে অপরাধ, সেই 3টে অপরাধে তাকে চার্জশিট দেওয়া হয়েছিল এবং যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআইয়ের তথ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ সাজা যেমন মৃত্যুদণ্ড রয়েছে, সর্বনিম্ন যাবজ্জীবন, সেক্ষেত্রে এর মাঝখানে অর্থাৎ সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন যাবজ্জীবন, এই দুটো সাজাই কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটাই রয়েছে। এবং বিচারক সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা দেন না সর্বনিম্ন সাজা দেন সেটা দেখার, কিন্তু এখন পর্যন্ত যেভাবে বিচার চলেছে এবং সিবিআই আধিকারিকরা এবং সিবিআইয়ের কৌশলীরা তারাও কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এবং তারা ব্যক্তিগতভাবে তারা আশাবাদী যে সর্বোচ্চ শাস্তির জন্য যা যা প্রয়োজনীয় তথ্য প্রমাণ দরকার তারা সেই তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ তারা আদালতের সামনে এনে দিয়েছেন। অন্যদিকে আমরা এটাও শুনলাম যে তিলোত্তমার মা, তিনিও সর্বোচ্চ শাস্তির সওয়াল করছেন, তাদের আইনজীবীরাও রয়েছেন এই গোটা মামলায়, তারাও এই শুনানি পর্বে ছিলেন এবং তারাও সর্বোচ্চ শাস্তিরই সওয়াল করেছেন। অর্থাৎ সেই জায়গা থেকে কোথাও সেই সম্ভাবনাটা জোরালো হয়ে উঠছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এটাও মনে রাখা দরকার যে আজকে বিচারক সামগ্রিক এই তার বিচার পর্ব শেষ করবার পর তার রায় শোনানোর সময় এই জায়গাটায়, এই যে বিচার পর্ব শেষ করার কথা তুমি বলছো না, তুমি যদি দেখো এই যে গত শনিবার দিনও তো আমরা দেখলাম যে সঞ্জয় এখানে বেশ কয়েকটা কথা তুললো এবং তিলোত্তমার পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ, আন্দোলনকারী চিকিৎসক প্রত্যেকেই বলেছেন যে তদন্ত ঠিক পথে হয়নি, কারণ এখানে অনেকগুলো রিপোর্ট, সিএফএসএল এর রিপোর্ট বলো, ভিজারা রিপোর্ট বলো বা ডিএনএ যে সমস্ত রিপোর্ট আমরা পেয়েছি তাতে কিন্তু
একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়গুলো সামনে এসেছে। সেই জায়গাটা যদি থাকে তাহলে আজকে বিচারক কি এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো রাস্তা খোলা রাখার জায়গা হতে পারে যে তদন্ত আবারও চলবে, এগিয়ে নিয়ে যাওয়া হোক তদন্ত, এরকম কোনো সম্ভাবনা কি থাকতে পারে? দেখো, একটা জিনিস তোমাকে খুব আইনি পরিধির মধ্যে থেকে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সঞ্জয় রায়কে একটি মামলায়, এই মামলায় অভিযুক্ত করেছে সিবিআই, তারপরে তাকে দোষী সাব্যস্ত করছেন বিচারক। এবং এই আরজিকর খুন ধর্ষণ মামলায় প্রথম চার্জশিটের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সিবিআই আদালতে ইতিমধ্যেই জানিয়েছে যে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে এখনো 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে, আরও তথ্য প্রমাণ রয়েছে, কারণ তারা এর আগেই আদালতে বিভিন্ন সময় জানিয়েছিলেন যে এটার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং আরও ব্যক্তি এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সিজার, আমি তোমাকে একটু থামাচ্ছি সিজার, কারণ এই মুহূর্তে যা সময় ঘড়ির কাঁটা বলছে 12টা 36 মিনিট, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো শুরু হয়ে যাওয়ার কথা এই সাজা ঘোষণার পর্ব। শুভজিৎ শিয়ালদা কোর্ট চত্বরেই রয়েছে। শুভজিৎ, কি চলছে সেখানে? দেখো, শিয়ালদা কোর্ট চত্বরে একদিকে যেমন আমি রয়েছে, অন্যদিকে সৌরভ রয়েছে। সৌরভের সঙ্গে কথা বলছিলাম একটু আগে। সৌরভ দেখাচ্ছিল যে সেখানে আমজনতা, তারা চিকিৎসক নন, তারা কোনো মঞ্চের সদস্য নন, তারা আমজনতা। কেউ হয়তো কাজে এসেছেন, কেউ হয়তো এই কারণেই এসেছেন, তারাও কিন্তু আজকে এখানে এসে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভের কাছে আরেকবার যাব। সৌরভ, দেখো, বিচারক চলে এসেছেন 210 নম্বর ঘরে এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। আর এরই মধ্যে শিয়ালদা আদালত চত্বরের বাইরে যেখানে তুমি চোখ রাখবে সেখানে সাধারণ মানুষের জটলা, তিলোত্তমা মঞ্চের সদস্যদের জটলা। সাধারণ মঞ্চের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিলোত্তমা মঞ্চের যারা সদস্য তারাও চলে এসছেন। নার্সেস ইউনিটির ভাস্বতী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আজ সাজা ঘোষণা, 5 মাস পর আপনারা পথে নেমেছিলেন, বিচার পাচ্ছেন? বিচার বলতে গেলে একটা কণা মাত্র পাওয়া যাচ্ছে, কারণ সঞ্জয় রায় অপরাধী, সে শাস্তি পাচ্ছে, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু অত বড় একটা ঘটনা, সেটা তো সঞ্জয় একাই এই কাজটা করেনি, এটা সবাই বলছে, আমরা বলছি এবং এমন অনেকে বলছে। সৌরভ, একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে একেবারে লাইভ আপডেট যেটা কোর্ট রুমের থেকে আসছে আমাদের কাছে, একেবারে লাইভ ধারা বিবরণী আমরা দিচ্ছি। বিচারক এসে পৌঁছিয়েছেন 12টা বেজে 34 মিনিট নাগাদ। সঞ্জয়কে ডাকা হয়েছে, এরপরেই হয়তো সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইবেন। এই মুহূর্তে যে আপডেট আমরা পেয়েছি, বিচারক অনির্বাণ দাস 12টা 34 মিনিট নাগাদ কোর্ট রুমে এসে পৌঁছন। সঞ্জয়কে ডাকা হয়েছে, তিনি আজকেই বলেছিলেন সঞ্জয় থেকে শুনবেন। এর আগের দিনও সঞ্জয় বলার চেষ্টা করেছিল, সেদিনকে তার যুক্তি ধোপে টেকেনি। আজকে সঞ্জয় কি যুক্তি দেয় সেদিকে নজর থাকবে। 12টা বেজে 34 মিনিট নাগাদ বিচারক অনির্বাণ দাস কোর্ট রুমে এসে পৌঁছন এবং সঞ্জয়কে ডাকা হয়েছে। সঞ্জয়কে নিয়ে আসা হয় একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। লাল দড়ি দিয়ে গোটা এলাকাটা ঘিরে দেওয়া হয়েছিল, পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শ্রাবন্তী এর আগে যে কথা বলছিল, ভেতর থেকে যে লাইভ রিপোর্ট পাঠাচ্ছিল যে আজকে সঞ্জয়কে আনা যাচ্ছে না। আরো একটা আপডেট যে কথা বলছিলাম, শ্রাবন্তী একটু আগে আপডেট দিয়েছিল, ঠিক থেকে ভিড় সেখানে আমজনতার, এতই ভিড়, সঞ্জয়কে আনা যাচ্ছে না। আরো পুলিশ ডাকা হচ্ছে সেখানে পুলিশ আরো বেশি করে মোতায়েন করা হচ্ছে। কোর্ট রুমের ভেতরে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, একেবারে লাইভ আপডেট দিচ্ছি ধারা বিবরণীর মাধ্যমে। সঞ্জয়কে আনা যাচ্ছে না ভেতরে, কারণ ওখানে এতটাই ভিড়, আরো পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিয়, 210 নম্বর বাইরের ছবিটা, সুপ্রিয়। দেখো, একদিকে যেমন কোর্ট রুমের ভেতরে 210 নম্বর রুমের ভেতরে যে ঠিক থেকে ভিড়, তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজে এসে পৌঁছে গেছেন এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। কিন্তু সঞ্জয় রায়কে ডাকা হলেও বা তাকে ইজলাসে নিয়ে আসার কথা বলা হলেও এতটাই ভিড় রয়েছে যে সেই ভিড় সরিয়ে তাকে নিয়ে আসাটা রীতিমতো কষ্টসাধ্য এবং সেই কারণে অতিরিক্ত আরও পুলিশ ডাকা হয়েছে। অর্থাৎ সেই ভিড়কে সরিয়ে যাতে সঞ্জয় রায়কে নিয়ে আসার জন্য আলাদা করে প্যাসেজ তৈরি করা যায়। ইতিমধ্যেই লাল দড়ি দিয়ে একটি জায়গাকে আলাদা করা হয়েছিল সঞ্জয় রায়কে কোর্ট রুমে নিয়ে আসার জন্য, কোর্ট লকআপ থেকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই আরও বেশি সংখ্যক, এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা ভেতর থেকে জানতে পারছি, আরও পুলিশ ডেকে যাতে এই ভিড়কে দূরে সরিয়ে যাতে সঞ্জয়কে কোর্ট রুমে অর্থাৎ এজলাসে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এবং আর কিছু সময় পরেই বাইরে থেকে যে রুমের ছবিটা আমি এবং আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছি, এই হচ্ছে সেই শিয়ালদা আদালতের 210 নম্বর রুম, যে কোর্ট রুমের ভেতরে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি পৌঁছে গেছেন। গত শনিবার আরজিকর খুন এবং ধর্ষণের মামলাতে, তিলোত্তমা খুন এবং
ধর্ষণের মামলাতে এই 210 নম্বর রুমে বসেই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস সঞ্জয় রায়। সুপ্রিয় একটু থামাচ্ছি, 210-এর বাইরের ছবিটা তুমি দেখাচ্ছিলে, 210-এর ভেতরের ছবি আরো একটা আপডেট এসে পৌঁছেছে। সুপ্রিয় একটু থামাচ্ছি তোমাকে, লাইভ আপডেট। বাবা মা কোথায় বিচারক এসে জিজ্ঞাসা করেন, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন জজ। বড় খবর এই মুহূর্তে, এসে জিজ্ঞাসা করেন বাবা মা কোথায়, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন বিচারক। একেবারে লাইভ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে 210 নম্বরের ভেতরে যা চলছে। বাইরের ছবিটা সুপ্রিয়, একেবারেই দেখো বাইরে থেকে আমরা বাইরে যে করিডোর রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবেই বাইরে থেকে কেউ যাতে কোর্টরুমের ভেতরে পৌঁছতে না পারেন বা কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। অর্থাৎ কোর্টরুমের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, আদালত চত্বরের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, এমনকি বাইরের দিকের যে করিডোর রয়েছে, আমরা যে দিকটার ছবি দেখাচ্ছি অর্থাৎ শিয়ালদা আদালতের এই যে 210 নম্বর রুম, সেই কোর্টরুমের বাইরের দিকেও কিন্তু পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। এবং তার মধ্যেই ইতিমধ্যেই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজে পৌঁছে গেছেন কোর্টরুমে। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে, আমরাও কিন্তু ঠিক তেমনটাই জানতে পারছি। বেশ খানিকটা সময় আগেই কিন্তু আজকের এই সাজা ঘোষণার আগেই তিলোত্তমার বাবা মা তারা নিজেরাই সশরীরে এসে পৌঁছে গেছেন। তাদের তরফের আইনজীবী তাদেরও উপস্থিতি রয়েছে কোর্টরুমে। অন্যদিকে সিবিআই এর যারা অ্যাডভোকেট রয়েছেন সরকারি আইনজীবী হিসাবে, তাদের উপস্থিতি রয়েছেন। এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশের উপস্থিতি কিন্তু এই 210 নম্বর রুমের। আরো একটা আপডেট সুপ্রিয়, একটু তোমাকে থামাচ্ছি। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে, আরো পুলিশ ডাকা হয়েছিল। শুরুতেই বলেছিলাম সঞ্জয়কে নিয়ে এসেছেন পুলিশ কর্মীরা একই গ্রে আর কমলা হুডি পরে, অর্থাৎ যে পোশাক পরে সঞ্জয়ের আগের দিন এসেছিল সেই একই পোশাক পরে এসেছে, গ্রে এবং কমলা হুডি পরে এসেছে। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে 12টা বেজে 40 মিনিট নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে। এর আগেই আমরা দেখাচ্ছিলাম যে সেখানে থেকে ভিড়, সঞ্জয়কে আনা যাচ্ছিল না, একটি জায়গা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। তারপরেও সঞ্জয়কে আনা যাচ্ছিল না, পরে আরো বেশি করে পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়। 12টা বেজে 40 মিনিট নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়। সঞ্জয় গ্রে আর কমলা হুডি পরেছে। সুপ্রিয়র কাছে আবারও যাবো। সুপ্রিয়, দেখো সঞ্জয়কে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। বেশ খানিকটা সময় আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল সঞ্জয়কে নিয়ে আসার জন্য, এবং সেক্ষেত্রে কোর্টরুমের ভেতরে বা এজলাসের ভিতরে ভিড় থাকার কারণে আনতে কিছুটা সময় লেগে যায়। তবে ইতিমধ্যেই তাকে পুলিশি তৎপরতাতে নিয়ে আসা সম্ভব হয়েছে। কোর্টরুমের ভেতরে সঞ্জয় রায়ের উপস্থিতি রয়েছে। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনিও বেশ খানিকটা সময় আগেই পৌঁছে গেছেন। তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু সশরীরের উপস্থিতি রয়েছেন, তাদের তরফের আইনজীবীরা রয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয়ের তরফে সঞ্জয়কে কিছু বলার সুযোগ হয় আজকে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তার হয়ে লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারাও যদি তার সমর্থনে বা তার সপক্ষে কিছু বলতে চান সেই বলার সুযোগ দেওয়া হবে। এবং তার পরবর্তীতেই কিন্তু সাজা ঘোষণা হবে। অর্থাৎ সেক্ষেত্রে যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 210-এর বাইরের ছবিটা যদি একবার দেখাও সুপ্রিয়, 210-এর বাইরের ছবিটা দেখো। বাইরে যারা ছিলেন পুলিশ কর্মীরা তারাও এই মুহূর্তে মুখ ঘুরিয়ে একেবারে কোর্টরুমের ভিতরে তাকিয়ে আছেন এই মুহূর্তটাকে দেখার জন্য। সুপ্রিয়, ছবিটা যদি একবার দেখানো যায়, 210-এর ছবিটা, বাইরের ছবিটা দেখো একেবারেই। অর্থাৎ কোর্টরুমের ভেতরে যে শুনানির যে পর্ব, সেই পর্ব যে একেবারে শুরু হওয়ার মুখে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ শুরু করার আগেই সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি জানতে চান যে বাবা মা কোথায়, অর্থাৎ তিলোত্তমার বাবা মার উপস্থিতি আছে কিনা। তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বসার জন্যও কিন্তু অনুরোধ করেন ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। এবং তারপরেই সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু সওয়াল জবাব শুরুর বা শুনানি পর্ব শুরুর যে একেবারে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। বাইরে বহু মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আর তারই মাঝে আমরা কিন্তু একেবারে বাইরে থেকে শিয়ালদা আদালতের 3 তলাতে থাকা এই যে 210 নম্বর রুম, যে কোর্ট রুমকে কেন্দ্র করে আজকের সকলের যে বলা যেতে পারে যে দৃষ্টি রয়েছে যেদিকে, সেই 210 নম্বর রুমের ছবিটা আমরা দেখাচ্ছি। এবং এই কোর্ট রুমের ভেতরেই কিন্তু সওয়াল জবাব পর্ব বা শুনানি পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং সেক্ষেত্রে প্রথমেই আজকে সঞ্জয় রায় বা তার হয়ে যারা লিগ্যাল এডের অ্যাডভোকেটরা রয়েছেন তাদের বলার সুযোগ দেওয়া হবে। কারণ গত শনিবারই যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেদিনই সঞ্জয় রায় তিনি তার নিজের সমর্থনে বা আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছিলেন। আর সেই সমস্ত কিছু যে আজকে তার মুখ থেকে শোনা হবে সেটা গত শনিবারই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি কোর্টরুমের ভেতরেই জানিয়েছিলেন। এবং সেখান থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়কে তার নিজের সপক্ষে বা আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগ দেওয়া হবে। এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু এই 210 নম্বর রুমেই কিন্তু সঞ্জয় রায়ের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলায় তার সাজা ঘোষণা হবে এবং দোষী সাব্যস্ত
সাব্যস্ত গত শনিবারই হয়েছিলেন। এবং 210 নম্বর রুমের ছবিটা শুভজিৎ আমরা বারবার দেখাচ্ছি বাইরে থেকে, যে 210 নম্বর রুমের বাইরে দেখতেই পাচ্ছি একেবারে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট, লাইভ আপডেট আমরা দিয়ে যাব দর্শকদের কাছে। আরো একবার বলে দেওয়ার মঞ্জিরা যে আমরা একেবারে ব্রেকলেস দেখাচ্ছি এই বুলেটিন, কোনো ব্রেক আমরা নিচ্ছি না দর্শকদের স্বার্থে। মঞ্জিরা একদম শুভজিৎ, এবং তোমরা যেরকম শিয়ালদা কোর্ট চত্বরের ছবি, 210 নম্বর রুমের বাইরের ছবি, মানুষের উৎসাহ কিরকম ভাবে রয়েছে, ভেতরে কি চলছে, সবাই প্রত্যেক মুহূর্ত সেটাই জানতে চাইছেন। আমরাও সেই কাজটাই করছি, দর্শকদের সামনে প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে দিচ্ছি। সিজারের কাছে আবারও যাব। সিজার, 12:36 কোর্টরুমে বিচারক অনির্বাণ দাস ঢুকলেন এবং তারপর আমরা দেখলাম শ্রাবন্তী যেমনটা আমাদের জানালো যে ঠিক শনিবারের পোশাক পরেই সঞ্জয়কেও নিয়ে আসা হলো। এরপর কি জানতে পারছো কিছু? দেখো, অবশ্যই এরপরে সেখানে বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন, এবং তার আগে তোমাকে একটা ছোট্ট ইনপুট দিতে চাই। শনিবারেও যখন সে জেল থেকে বেরোয় বা জেলে ফেরত যায়, দোষী সাব্যস্ত হওয়ার পর সে কিন্তু ছিল যথেষ্ট ভাবলেশীন, আমরা জেল সূত্র থেকে জানতে পেরেছি। এবং আজকেও যখন সে জেল থেকে বেরোয় তার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো অস্থিরতা দেখা যায়নি। অর্থাৎ কোথাও সঞ্জয়ের মানসিক অবস্থা এখন আদালত এজলাসের মধ্যে কি সেটা বলা কঠিন, কিন্তু এখন পর্যন্ত জেল থেকে যেটা জানা যাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু মারাত্মক কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। এবং সেই একই পোশাকে, শনিবারের একই পোশাকে সে আজকে এজলাসে এসে উপস্থিত হয়েছে। এবং অবশ্যই বিচারক যেহেতু এর আগের দিন শনিবার তাকে সময় দিয়েছিলেন, আজকে বিচারক নিশ্চয়ই তার কাছ থেকে তার বক্তব্য শুনবেন, এবং তার যাই আজকে সাজা ঘোষণা হোক না কেন তার পরবর্তীতে তার আইনি লড়াই করবার রাস্তা খোলা থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও দেখার যে বিচারক আজকে তার সেগমেন্টেড যেভাবে তিনি বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার নিশ্চয়ই একটা ব্যাখ্যা তার বিচারের বা রায়তে উঠে আসবে, এবং সেখান থেকে স্পষ্ট হবে যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কোন কোন সাক্ষ্য প্রমাণ বা কোন কোন বিষয় বিচারককে প্রভাবিত করেছে। অর্থাৎ সিজার আপডেট পাচ্ছি শুভজিৎ। এই মুহূর্তে আমরা যে আপডেটগুলো পাচ্ছি, বিচারক বললেন সঞ্জয় রায় আপনাকে কাল বলেছিলাম যে চার্জ জানা হয় ধর্ষণ ও মৃত্যু, সেটা প্রমাণিত। বড় খবর এই মুহূর্তে, বড় আপডেট কোর্টরুমের ভেতর থেকে আসছে। বিচারক বলেন সঞ্জয়ের উদ্দেশ্যে তাকে বলা হয়েছিল যে চার্জ আনা হয়েছে ধর্ষণ ও মৃত্যু, সেটা প্রমাণিত। 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে। এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য? সঞ্জয়ের কাছে জানতে চাইছেন বিচারক। লাইভ আপডেট আমরা দিচ্ছি। সঞ্জয় আবারও আজকে দাবি করেন তিনি করেননি। রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা নিয়ে কি মতামত? রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ আজকেও তোলে সঞ্জয়। গতদিন প্রথমবার সঞ্জয়ের মুখ থেকে রুদ্রাক্ষের কথা শোনা গেছিল। বড় খবর এই মুহূর্তের বড় খবর, আমাকে ফাঁসানো হয়েছে। আজকে কোর্টের ভেতরে আবারও ব্যাক টু ব্যাক দুদিন দাবি করলো সঞ্জয়। আমাকে ফাঁসানো হয়েছে, আজকেও দাবি করছে সঞ্জয়। এই মুহূর্তের বড় খবর শুভজিৎ, দেখো এখানে আরো আপডেট। সঞ্জয় যেটা বলছে যে তাকে যা বলা হয়েছে তাই করেছে সে, তাকে লেখানো হয়েছে, তাকে সাইন করানো বলা হয়েছে তাই সে করেছে, এবং তাকে ফাঁসানো হয়েছে বারবার, আজকেও সে দাবি করেছে। এই মুহূর্তের বড় খবর, একেবারে লাইভ ধারা বিবরণী যেটা চলছে কোর্টের ভেতরে। শুক্রবার পর যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, লাইভ ধারা বিবরণী আপনাদেরকে দিচ্ছি। সরাসরি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন বিচারক বাড়িতে কে কে আছেন। সঞ্জয় জানায় বাড়িতে তার মা আছে। বাড়ির কেউ যোগাযোগ করেছে কিনা আপনার সঙ্গে সেটাও জানতে চান বিচারক। সঞ্জয় সরাসরি জানিয়ে দেন না, বাড়ির কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। সঞ্জয় আজকেও দাবি করেছেন যে তিনি নির্দোষ। সঞ্জয় আজকেও ব্যাক টু ব্যাক রুদ্রাক্ষের প্রসঙ্গ তুলেছে। অর্থাৎ গতদিন যেখানে শেষ করেছিল সঞ্জয় রায়, আজকে ঠিক সেখান থেকে শুরু করলো সঞ্জয় রায়। আজকেও সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলে। এটা কি কোনো রকম কৌশল? বড় প্রশ্ন এই মুহূর্তে। কাঠগড়া মাথা নিচু করে সঞ্জয় দাঁড়িয়ে আছে। সিজার একটু আগে বলছিল সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এই মুহূর্তে যে খবর আমাদের সামনে আসছে, একেবারে কোর্টরুমের ভেতর থেকে কাঠগড়া এই মুহূর্তে ঘড়ির কাঁটা 12:49, সঞ্জয় মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে বিচার প্রক্রিয়া চলছে। সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভজিৎ, দেখো সিবিআই বলছে আমরা চাই সর্বোচ্চ সাজা। ডিউটিরত চিকিৎসক ওপর এভাবে নির্যাতন বিরল, রেপের উদাহরণ সিবিআইও বলছে। শুভজিৎ, এর আগেই আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছিল। আজকেও সিবিআইয়ের তরফ থেকে সেই একই কথা বলা হচ্ছে। তারা চাইছেন সর্বোচ্চ সাজা, অর্থাৎ তারা চাইছেন মৃত্যুদণ্ড। এই মুহূর্তে সিবিআইয়ের আইনজীবী চাইছেন কোর্টের ভেতরে যে তারা সর্বোচ্চ সাজা চাইছেন।
একেবারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই ঘটনাকে আখ্যা দেওয়া হয়েছিল সিবিআই তরফ থেকে। সেদিনকে আমরা দেখেছিলাম সিবিআই আইনজীবী বলেছিলেন যে সর্বোচ্চ সাজা চাইছেন, আজকেও তিনি বলছেন সর্বোচ্চ সাজা চাইছেন। এই মুহূর্তে কোর্ট রুমের ভেতরে যা চলছে পরপর আপনাদেরকে আমরা শুনিয়ে যাচ্ছি। বিচারক জিজ্ঞাসা করেন সঞ্জয়কে যে গতকাল তো আপনাকে বলেছিলাম ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত হয়েছে, 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে, শাস্তি হতে পারে আপনার, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সঞ্জয় আজকেও সেই রুদ্রাক্ষর প্রসঙ্গ তুলে এনেছিলেন গত পরশুদিন প্রথমবার বলেছিলেন, যেখানে শেষ করেছিলেন কার্যত সেখান থেকেই আজকে শুরু করলেন সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ দিয়ে। একদম শুভজিৎ, এবং সিবিআই আবারও বলছে যে এমন একটা কেস সারা ভারতবর্ষে আলোড়ন ফেলেছে। শীর্ষ আদালতে সিবিআই বিভিন্ন সময় রিপোর্টও দিয়েছে এবং তাই আবারও সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল করছে সিবিআই। আজও 210 নম্বর রুমে সর্বোচ্চ সাজার কথাই বলছে সিবিআই। শুভজিৎ, এর আগে আমরা দেখেছিলাম মঞ্জিরা, সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয়েছিল এটা বিরলের মধ্যে বিরলতম, তারা চেয়েছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা। আজকেও কিন্তু সিবিআই আইনজীবী সেই একই কথা বললেন, সর্বোচ্চ সাজা। এই মুহূর্তে যে কোর্ট রুমের ভেতরে যা চলছে একেবারে পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজারের কাছে যাবো। সিজার, কি তথ্য রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, সিবিআই এর আগেও যেটা তুমি বললে যে সিবিআই এর আগেও সর্বোচ্চ সাজার সওয়াল করেছে, আজকেও সিবিআই যিনি আইনজীবী কৌশলীরা রয়েছেন তারাও কিন্তু এটাকে সর্বোচ্চ সাজার জন্যই তারা সওয়াল করলেন। এবং সঞ্জয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা এর আগে দেখেছি বা জেল সূত্রে জানতে পেরেছি, সেই অস্থিরতা কিন্তু আজকে এজলাসেও দেখা গেল না। তিনি এর আগে যেখানে শেষ করেছিলেন সেই রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ আবার তিনি তুললেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। কিন্তু বিচারকও স্পষ্ট জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে তা সঞ্জয়ের থেকে ভালো কেউ জানে না, অর্থাৎ আপনি সব থেকে ভালো জানেন কি ঘটনা ঘটেছে, কিন্তু আমার কাছে যা এসছে তাতে আপনি দোষী। অর্থাৎ যে সাক্ষ্য প্রমাণের উল্লেখ করলেন বিচারক কিন্তু স্পষ্টই উল্লেখ করলেন যে সাক্ষ্য প্রমাণ, যে তথ্য প্রমাণ তার কাছে এসছে তার ভিত্তিতে তিনি তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং সাজা শোনাবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে চাইলেন, বাড়িতে কে কে আছে এটাও স্পষ্ট হয়ে গেল সঞ্জয়ের বক্তব্যে। আরো একটা আপডেট সিজার, আরো একটা আপডেট এই মুহূর্তে দর্শকদের চট করে দিয়ে রাখি। 12:52 আরো একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আজকেও সিবিআই আইনজীবী আদালতে বলেন যে এটা বিরলতম ঘটনা। এর আগে সিবিআই তরফ থেকে বলা হচ্ছিল বিরলের মধ্যে বিরলতম ঘটনা, আজকেও সেই একই কথা বলেন সিবিআই আইনজীবী। এবং আমরা বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় পাঠাচ্ছেন তারা কতটা উদ্বেগ নিয়েছিলেন, আজকে সেই বিষয়টাও সিবিআই আইনজীবীর কথোপকথনে উঠে আসে। সিজার, একদমই, কারণ সিবিআই এই কথাটাই বলছেন, তাদের সওয়াল করতে গিয়ে তারা বলছেন এটা বিরলতম ঘটনা। যারা উচ্চশিক্ষায় তাদের সন্তানকে পাঠাচ্ছেন তাদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে এই ঘটনার মধ্যে দিয়ে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গোটা ঘটনাটা তাদের মনে দাগ কেটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তার কথা ভেবে এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সেই কারণে একটা বিরলতম ঘটনা হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সঞ্জয় রায়, এটাই সিবিআইয়ের বক্তব্য। একেবারে এই মুহূর্তে আমরা পরপর যে আপডেটগুলো দিয়ে যাচ্ছি, ঠিক 12:34 নাগাদ বিচারক আসেন। বিচারক এসেই জিজ্ঞাসা করে সঞ্জয় কোথায়। সঞ্জয়কে আনতে পুলিশকে প্রথমে বেগ পেতে হয়, কারণ সেখানে দিক থেকে ভিড় ছিল। পরে সেখানে আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়, লাল দড়ি দিয়ে একটা জায়গায় ঘিরে দেওয়া হয়, সেই রাস্তা দিয়ে সঞ্জয়কে নিয়ে আসা হয় কোর্টরুমের ভিতরে 12:40 নাগাদ। তিলোত্তমার মা বাবা যখন কোর্টরুমে গিয়ে পৌঁছন তখন তাদের উদ্দেশ্যে হাত জোড়ো করে বসতে বলেন বিচারক অনির্বাণ দাস। বিচারক শুরুতেই সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, কাল বলেছিলাম যে 4 জানা হয় ধর্ষণ ও মৃত্যু, সেটা প্রমাণিত, 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, এমনকি মৃত্যুর জন্য ফাঁসি পর্যন্ত হতে পারে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এর আগের দিন আমরা দেখেছিলাম সঞ্জয় যেখানে শেষ করেছিল, অর্থাৎ রুদ্রাক্ষের প্রসঙ্গ টেনে এনেছিল, আজকে কার্যত সেখান থেকেই সঞ্জয় শুরু করে রুদ্রাক্ষের প্রসঙ্গ। আজকেও বলে যে এত কিছু তো হয়েছে, কোথায় রুদ্রাক্ষর মালার প্রসঙ্গ, সেটা তো কোথাও উল্লেখ করা হলো না। আজকেও সঞ্জয় দাবি করে নির্দোষ। এর আগের দিন সঞ্জয় দাবি করেছিল যে সে গরিব মানুষ, তাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় আজকেও কার্যত একই দাবি করে, তাকে ফাঁসানো হচ্ছে। বিচারক সরাসরি জিজ্ঞাসা করেন আপনার বাড়িতে কে আছে, সঞ্জয় জানান মা আছে। বিচারকের তরফ থেকে প্রশ্ন করা হয় বাড়ির লোক কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? সঞ্জয় বলে দেন না, তার সঙ্গে তার বাড়ির লোক কোনো রকম যোগাযোগ করেনি। এই মুহূর্তে কাট করায় সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে মাথা নিচু করে কাট করে দাঁড়িয়ে আছে সঞ্জয়। অন্যদিকে আজকে আবারও সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হলো ক্যাপিটাল পানিশমেন্টের সর্বোচ্চ সাজার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বিগত কয়েকদিন ধরে এই 5 মাস 11 দিন ধরে যে প্রশ্ন উঠছিল মা বাবারা কি তাহলে ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় পাঠিয়ে বাড়িতে একটু শান্তিতে বেশ নিতে পারবেন, আজকে সেই উদ্বেগের কথা কিন্তু সিবিআই একেবারে শুভজিৎ আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সহকর্মী যেটা আদালতের ভিতর থেকে জানাচ্ছে, শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে।
যেখানে রিফর্ম করার আর কোনো জায়গা নেই। আদালতকে দেখতে হবে কেন রিফর্ম হওয়ার কোনো সুযোগ নেই, এমনটাই আদালতে এই মুহূর্তে জানালো সঞ্জয়ের আইনজীবী। এই মুহূর্তে আরও একটা লেটেস্ট আপডেট একেবারে এজলাস থেকে আমরা সরাসরি যে লাইভ আপডেট TV9 বাংলা প্রত্যেক মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনাদের জানাচ্ছে। এই মুহূর্তে সিবিআই এর আইনজীবী যে সওয়াল করেছেন তার পাল্টা এই মুহূর্তে সঞ্জয়ের আইনজীবী তিনি আদালতকে জানালেন শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে, যেখানে আর রিফর্ম করার জায়গা নেই। আদালতকে দেখাতে হবে কেন রিফর্ম করার কোনো সুযোগ নেই, এমনটাই আদালতে জানালেন এই মুহূর্তে সঞ্জয়ের আইনজীবী। কিছুক্ষণ আগেও সিবিআই এর আইনজীবী অত্যন্ত সিগনিফিকেন্ট একটা সওয়াল করেছেন। সিবিআই এর আইনজীবী আদালতকে জানিয়েছেন যে যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন তাদের মা বাবারা কোথায় ছেলে মেয়েকে পাঠাচ্ছেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। এই কথা আমরা তিলোত্তমার মা বাবার মুখে কিন্তু বহুবার শুনেছি। শুভজিৎ, সিজার, নিশ্চয়ই তোমরা সহমত হবে, যতবার তিলোত্তমার মা বাবা আমাদের সঙ্গে কথা বলেছেন তারা বারবার বলেছেন মেয়ে সব সময় ডিউটি যখনই থাকুক না কেন আমাদের ফোন করে জানাতো কেমন আছে কি করছে, কিন্তু সেদিন ঘটনার পর আর মেয়ের কাছ থেকে কোনো খবর তারা জানতে পারেননি এবং সেই কথা সিবিআই এর আইনজীবী আজকে আদালতে এই কথা জানালেন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে 12:56 ডেথ পেনাল্টির বিরুদ্ধে তার আইনজীবী শেষ চেষ্টা। এই মুহূর্তে আরো একটা আপডেট, ডেথ পেনাল্টির বিরুদ্ধে তার আইনজীবী শেষ চেষ্টা। সিজারের কাছে যাবো। সিজার যেখানে সিবিআই আইনজীবীরা সওয়াল করছেন সর্বোচ্চ সাজা, সেখানে সঞ্জয়ের আইনজীবীরা চেষ্টা করছেন যাতে সেই সাজা কোথাও কমানো যায় এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা বললেন যে যেহেতু বিরলতম ঘটনা হিসেবে উল্লেখ করছেন সিবিআই আইনজীবীরা, সেখানে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কোনটা বিরলতম অপরাধ। বিরলতম অপরাধ হিসেবে সেগুলোকেই চিহ্নিত করা হয় যেখানে আর অভিযুক্ত বা দোষীর রিফর্মের কোনো জায়গা নেই। কারণ আমরা জানি যে সংশোধনাগার, এখন কনসেপ্টটা হচ্ছে সংশোধনাগার, সেখানে কোনো যিনি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত তাকে রিফর্ম করার চেষ্টা করা হয়, যেখানে সেই রিফর্ম করার কোনো জায়গা নেই সেটাকেই বলা হচ্ছে বিরলতম অপরাধ। এবং এই জায়গাতে তার প্রশ্ন, অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীর প্রশ্ন, এই জায়গাতে কেন রিফর্ম করার কোনো জায়গা নেই এই প্রশ্ন তুলছেন। স্বভাবতই সঞ্জয়ের আইনজীবীরা চেষ্টা করবেন যে এই পেনাল্টি যেটা সর্বোচ্চ শাস্তি যেটা সেটা যাতে কম করা যায় এবং সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত যেদিকে এই মামলার গতি প্রকৃতি গড়াচ্ছে সিবিআই আইনজীবী যে দাবি করছেন এবং বিচারক এখন পর্যন্ত যেভাবে তার যা বক্তব্য সেখানে সেটা কতটা সফল হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। এই মুহূর্তে আদালত কক্ষের ভিতরে যে সওয়াল জবাব চলছে একেবারে শেষ মুহূর্তে, আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত এবং দোষী প্রমাণিত সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। সেখানে এই মুহূর্তে বিচারক অনির্বাণ দাস তিনি এই মুহূর্তে তার একেবারে শেষ মুহূর্তের যে শুনানি, শেষ মুহূর্তে যে সওয়াল জবাব সেটা চলছে। ইতিমধ্যেই যেমনটা একটু আগে সিজা জানাচ্ছিল, আপনারা জানেন যে একেবারে যে অভিযুক্ত যে পক্ষ, দোষী যে পক্ষ, সেই পক্ষে সঞ্জয় রায়ের আইনজীবী তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে সঞ্জয়ের ফাঁসি আটকানো যায়। কারণ আপনারা জানেন গত শনিবারই বিচারক অনির্বাণ দাস তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এই ক্ষেত্রে অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ খুনের এই মামলায় সর্বনিম্ন 10 বছর, সর্বোচ্চ মৃত্যুদণ্ডে সাজা হতে পারে। কোথাও একটা এই মুহূর্তে সঞ্জয় রায়ের আইনজীবী তারা ডেথ পেনাল্টির বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিজার যেমনটা জানাচ্ছিল এবং অত্যন্ত সিগনিফিকেন্ট সিবিআই এর আইনজীবী তারা কিন্তু একেবারে সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল করছে। সিবিআই এর বক্তব্য গোটা দেশে এটা আলোড়ন ফেলে দিয়েছে। শীর্ষ আদালতে এই সিবিআই বিভিন্ন সময় সেই সমস্ত রিপোর্ট পাঠিয়েছে। সিবিআই মনে করছে এটা বিরলতম অপরাধ। সমাজের মনে এমন একটা রায় চান তারা যে রায় সমাজের মনে একটা দাগ কেটে যাবে। উচ্চশিক্ষায় যে বাবা মারা পাঠাচ্ছেন তারা যেন এরপরে চিন্তায় না থাকেন তাদের ছেলে মেয়েকে তারা কোথায় পাঠাচ্ছেন, এই চিন্তা যেন কোনো মা বাবার মনের ভেতর আর না থাকে। যে অসহ্য অসহনীয় পরিস্থিতির ভিতর দিয়ে তিলোত্তমার পরিবারকে যেতে হচ্ছে সেটা যেন আর কোনো মা বাবাকে সেই পরিস্থিতির মধ্যে না যেতে হয়। সিবিআই এর আইনজীবীরা এই মুহূর্তে সর্বোচ্চ সেই শাস্তির দাবিতেই বিচারক অনির্বাণ দাসের কাছে তাদের বক্তব্য পেশ করছেন। এই মুহূর্তে পাশাপাশি সঞ্জয় কি করছে সেদিকেও আমাদের নজর রয়েছে। কোর্ট চত্বরের ভিতরে কাঠগড়ায় এজলাসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সঞ্জয়। শুভজিৎ, আমি আর একবার তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কোর্ট চত্বরে যে মানুষরা দাঁড়িয়ে আছেন যারা চান এটা জানতে শুনতে যে সঞ্জয় আজ কি সাজা পাবে, সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো।
দীপ, ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড মেপে মেপে দেখাচ্ছি, আর প্রত্যেকটা মুহূর্তে ছবিটা পাল্টাচ্ছে। কোর্টের ভেতরে মানে এজলাসে কি চলছে সেই ছবি তো আমরা তুলে ধরছি দর্শকদের সামনে, একেবারে পুঙ্খানুপুঙ্খ দাড়ি কমা সমেত সেখানে কি কথাবার্তা হচ্ছে পুরোটাই তুলে ধরছি আমরা। পাশাপাশি বাইরের ছবিটাও তুলে ধরছি আমরা, 210 নম্বর রুমের বাইরের ছবিটাও কিন্তু মুহুর্মুহু পাল্টাচ্ছে কোর্ট চত্বরের ছবিটাও। আমাদের অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন কোর্ট চত্বর থেকেই। সুপ্রিয়, শুভজিৎ, দেখো বাইরে থেকে 210 নম্বর রুমের যে ছবিটা আমরা দেখাচ্ছি সেখানে আইনজীবীদের উপস্থিতি রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে এবং ভেতরেই কিন্তু চলছে সেই শুনানি পর্ব। অর্থাৎ একদিকে যখন সিবিআইয়ের যারা আইনজীবীরা রয়েছেন তারা সঞ্জয় রায়কে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত করার পর সর্বোচ্চ শাস্তির জন্যে তার যাতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয় সেই আবেদন জানাচ্ছেন। অন্যদিকে সঞ্জয়ের হয়ে যারা অ্যাডভোকেট রয়েছেন বা লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন সেই মৃত্যুদণ্ডের যে সাজা সেটাকে কোনোভাবে দূরে সরিয়ে যদি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো যায় বা সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। যদিও সব মহল থেকেই কিন্তু এই আরজিকর খুন এবং ধর্ষণের যে মামলা সেই মামলাতে সর্বোচ্চ শাস্তির দাবি বা সেই আবেদনই কিন্তু আমরা এর আগেও শুনতে পেয়েছিলাম। ইতিমধ্যেই কোর্টরুমে যে সওয়াল জবাব পর্ব চলছে সেখানে কিন্তু বিচারক একেবারে সঞ্জয় রায়ের সঙ্গে সরাসরি তিনি কথা বলেন, সেক্ষেত্রে তার পরিবারের সম্পর্কে